সারাদিন সবাই যারা আমাকে উইশ করেছো ম্যারেজ ডের, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমার ম্যারেজ ডে। আসলে ম্যারেজ ডে বলে আলাদা করে কিছু ওভাবে মানে আজকে সেরকমভাবে কিছু সেলিব্রেশন হয় না। আমার বিয়ের 27 বছর হলো। আর এই ড্রেসটা কিন্তু একেবারেই নতুন নয়, পয়লা বৈশাখে কেনা, কিছুই নতুন নয়। কারণ বিয়াসের বাবা আলাদা করে সেভাবে আমায় কিছু দেয় না, আমিও কিছু দিই না। আমরা সারা বছর খুব ভালোভাবে সংসার করি, এটাই আমার মনে হয় প্রত্যেক বিবাহবার্ষিকীর সেরা উপহার। আগামী বছরগুলোতে আমি যেটা প্রেয়ার করি, টিল মাই ডেথ যেন আমরা একসাথে থাকি। আর এটাই আমাদের দুজনকে উপহার, ভালোবাসা। আমরা এতগুলো বছর একসাথে আছি, আগামী বছরগুলোতে আমরা এভাবেই যেন থাকতে পারি, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। তো যেটা দিয়ে আমি যেটা গল্প চালাচ্ছি সেটা হচ্ছে যে শিলিগুড়ির গল্প বলছি। খুব ভালো আমাদের কেটেছে। আমরা উইকেন্ডগুলোতে শনি রবিবার বিয়াসের বাবা ছুটি থাকতো, আমরা চলে যেতাম সেবকে। শনিবার হয়তো সেবকে গেলাম, সেবকে গিয়ে, সেবক মানে পাহাড়, একটু মানে শিলিগুড়ি থেকে 45 মিনিটস উঠতেই পাহাড়। আর তখন সেবক যে ব্রিজটা, ওটা প্রায় ভেঙে যাচ্ছিলো এবং প্রথম গিয়ে বিয়াসের বাবা ওই ব্রিজটা করার কাজ হাতে পেল। বিয়াসের বাবা যেত কাজ দেখতে, তার সাথে আমাদের নিয়ে যেত। সেবক মন্দিরে বহুবার পুজো দিয়েছি, সারাদিন থেকেছি, আবার বিকেলবেলা বাড়ি ফিরে এসেছি। দার্জিলিং যেতাম প্রায়ই, মানে প্রায় মাসে 3 বার তো যেতামই। সকালবেলা 7টায় গাড়ি আসতো, আমরা চলে যেতাম, 3 ঘন্টার রাস্তা, দার্জিলিং পৌঁছাতাম, মেলে থাকতাম, ঘুরতাম, খেতাম, আবার ব্যাক করতাম বাড়ি। প্রচুর ঘুরেছি, প্রচুর বেরিয়েছি, ডুয়ার্স গেছি, কুচবিহার গেছি, জলপাইগুড়ি ঘুরেছি। ডুয়ার্স তো বহুবার গেছি, কুচবিহারের রাজবাড়ি থেকে রসিক বিল বলে একটা জায়গা আছে, ওখানে পাখিদের রাখা হয়। তারপরে ওখান থেকে সিকিম গেছি, গ্যাংটক, নাথুলা, বাবা মন্দির সমস্ত ঘুরেছি। আর আমার শ্বশুরবাড়ির লোকজন গেছে, তাদের নিয়ে নিয়ে তো গেছি। দার্জিলিং তো পুরো করা, দার্জিলিং আমরা 1.5 বছর ছিলাম। প্রচুর ঘুরেছি, প্রচুর বেরিয়েছি, মানে আর ভীষণ মজা করে থেকেছি শিলিগুড়িতে। 16 সালে বিয়াস মাধ্যমিক দিল। বিয়াস তখন 9-10-এ, মানে 9-10-এর পরে 16তে মাধ্যমিক দিল। বিয়াসের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা দেওয়ার সময় মনে আছে, বিয়াস সবার আগে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়তে সিট পড়েছিল। বিয়াস না সবার আগে বেরিয়ে আসলো, ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার দিন বিয়াস সবার আগে বেরিয়ে আসলো। তাই আমি বললাম, হ্যাঁ রে সব আনসার করেছি? বলে হ্যাঁ, খুব ভালো পরীক্ষা হয়েছে। ভালো কথা। বাড়ি এসে ওর বাবা যখন দেখছে, তখন দেখছে যে প্রায় 40 নম্বর। বিয়াস বুঝতে পারিনি মানে ও যার কাছে পড়তো, ওখানে পিসির কোচিং বলে একটা কোচিং ছিল সায়েন্সে, পিসি পড়াতেন। জানি না পিসি কীভাবে গাইড করেছেন যে কোয়েশ্চেনের পার্ট থাকে, সেটা বলেনি, স্টুডেন্টদের বলেনি। আর বিয়াসের বাবা যেহেতু ওকে পুরো দেখতো, বিয়াসের বাবা ভেবেছে পিসি নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছে, ওই জন্য বিয়াসের বাবা সব ব্যাপারটাকে মানে ইগনোর করে গেছে, গাইড করেনি। তো যাই হোক, পিসিও বলেননি, কেন বলেননি জানি না। তো বিয়াস বুঝতে পারেনি, বাবু এগুলো করতে হবে, আমাদের তো মাথায় হাত। যাই হোক, একটা টেনশন। যখন রেজাল্ট বেরোলো, বিয়াস ফিজিক্যাল সায়েন্সে 84 পেল, মানে 40 নম্বর ছেড়ে দিয়ে। বরাবরই পড়াশোনায় ভালো, সেভাবে কোনোদিন ওকে আমাকে বলতে হয়নি পড়াশোনার জন্য। মাধ্যমিক তো স্টার পেয়েছিল। তো যাই হোক, খুব ভালো রেজাল্ট করেনি, জাস্ট স্টার মার্কস পেয়েছিল, কারণ ওই ব্যাপারটা ল্যাকিং হয়ে গেছিলো, মরজ হয়ে গেছিলো মেয়েটা। আর তখনই বিয়াসের বাবার পোস্টিং হয়ে গেল, বিয়াসের বাবার পোস্টিং হয়ে গেল কলকাতায়, মানে ভবানী ভবন। বিয়াস ভেঙে পড়লো। আমরা চলে আসলাম রিয়েলি, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমরা চলে আসলাম। কিন্তু চলে আসলাম, থাকবো কোথায়? এখানে তো থাকার কোনো জায়গা নেই, কোথায় থাকবো? মাধ্যমিকের পরপরই চলে এসেছিলাম। আমি বাপের বাড়িতে উঠলাম, বাপের বাড়ি একতলা তখন ফাঁকা। বাবাকে বললাম, বাবা আমি এখানে বাড়ি ভাড়া দিয়েই থাকবো 3 মাস। আমি যতদূর গেস করছিলাম যে আমি ফিরে যাব, কারণ শিলিগুড়ি গার্লস থেকেই বিয়াস উচ্চ মাধ্যমিক দেবে,
এটা আমার মাথায় ছিল, বিয়াসের বাবাও মোটামুটি মাথায় রেখেছিল। ওই জন্যে বিয়াসের বাবা কী করলো, কোয়ার্টারটা ছাড়েনি। আমরা চলে আসলাম, এখানে 3 মাস ছিলাম, 8,000 টাকা বাবাকে বাড়ি ভাড়া আমি দিয়ে দিতাম। এখানেও সায়েন্স নিয়ে বিয়াস ভর্তি হয়ে গেল। বিয়াসের বাবা বড় বড় সায়েন্সের বই টই কিনে দিল। সায়েন্স পড়ছে বিয়াস, অ্যাডজাস্ট করতে পারছে না ওয়েদার, অ্যাডজাস্ট করতে পারছে না পরিবেশ, বেশ কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। আর বিয়াসের বাবাকে আমি সমানে বলতাম যে দেখো মেয়েটা এত ভালো পড়াশোনায়, মাধ্যমিকে একটা স্টার্ট পেলো, এইচএসটা আমার মনে হয় ওর পরিচিত গণ্ডিতে করানোই ভালো। ঠিক আছে, মাধ্যমিকে যখন স্টার্ট পেলো, রেজাল্ট বেরোলো, আমি ডিসিশন নিলাম চলে যাব। তারপরে আমার বাড়িতে যা জিনিসপত্র ছিল সব নিয়ে আবার মুভার্স অ্যান্ড প্যাকার্স দিয়ে আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগ শিলিগুড়ি চলে গেলাম, কোয়ার্টারে ঢুকে গেলাম। কোয়ার্টার তো ছাড়েনি বিয়াসের কথা, চলে গেলাম আমরা। এবারে শিলিগুড়ি গার্লসে বিয়াস সায়েন্স পেলো না। বিয়াস তরাই স্কুলে সায়েন্স পেয়ে গেল। বিয়াস বলল যে না, বাবা এখানে থাকবে না, বাবা আমার মেইন গাইড, বাবা যখন থাকবে না তো আমি সায়েন্স নিয়ে পড়বো না, আমার পক্ষে সম্ভব না, এত কঠিন। তখন কি হবে না, তখন বিয়াস আর্টস নিয়ে ভর্তি হয়ে গেল শিলিগুড়ি গার্লসে। প্রথম পুজো আফটার বিয়াসের মাধ্যমিক এক্সাম, আমার বাবা মা গেছে, আমার শাশুড়ি গেছে, আমার হাজব্যান্ড গেছে। তখন তো আমার বিয়াসের বাবা এখানে থাকে, মানে আমার বাপের বাড়িতে বিয়াসের বাবা থাকছে। বাপের বাড়িতে থেকেই বরাবর বিয়াসের বাবা অফিস করেছে, কারণ এখানে থাকার কোনো পরিবেশ ছিল না। কোথায় থাকবে, মা অর্ধেক দিন আমার কাছে থাকতো, এখানে যখন থাকতো তখন মার মতো একটু টুকটাক রান্না করতো, ছোটো বউ বলো বলি আলাদা, ওরা আলাদা খেত। এবারে বিয়াসের বাবা তো ওরা সব গেল, গিয়ে ষষ্ঠীর দিন 17 সালে ষষ্ঠীর দিন বিকেল 4টে 4:30 হবে। তা বলছে আমি বাথরুমে যাবো, বাথরুমে কেউ আছে? তাহলে না, বাথরুমে কেউ নেই। বলছে না, উঠতে পারছি না মানে? বলছে আমার হাত পা তুলতে পারছি না। আমি সে কী কথা? তা দেখলাম প্রেশার ছিল, বাথরুম হয়ে গেল বিছানায়, কী করে হাত পা তুলতে পারছে না? শুধু এখান থেকে এইটুকু কাজ করছে, ফুল বডি স্টপ, কাজ করছে না। মাথা ঠান্ডা করলাম, তলায় চলে গেলাম, দোতলায়। বৌদিকে বললাম, বৌদি জানাদা আছে? বিএসএফ বাবার না খুব শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ করে। জানাদা মানে হচ্ছে ভদ্রলোক ডাক্তার ছিলেন এবং উনি শিলিগুড়ি হসপিটালে ডাক্তার ছিলেন। বলে না সবারই, দাদা তো হসপিটালে চলে গেছে, অভিজিৎ আছে। অভিজিৎ মানে ওর ছেলেটা হচ্ছে এমডি, আরও ভালো, সিকিম হসপিটালের ডাক্তার, একমাত্র ছেলে এমডি। অভিজিৎ আছে। অভিজিৎকে বলো না, কাকুর খুব শরীর খারাপ। অভিজিৎ কাকু মানে লাভ দিয়ে এসেছে, কী হয়েছে কাকিমা? মানে অভিজিৎ একটু চল না রে, তোর কাকুর না হাত পা কাজ করছে না। বলে সে কি? চলো দেখি গিয়ে সমস্যা। তোর ডাক্তার এমডি দেখে বলছে যে সে কি কাকিমা, খুব একটা বাজে ব্যাপার হয়ে গেছে, কাকুর না নার্ভে অ্যাটাক হয়েছে। বললাম সেটা কী জিনিস? বলো নার্ভে অ্যাটাক, গুলেনবেরি কাকিমা, খুব বাজে রোগ, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ফোন করছি, আমি হসপিটালে নিয়ে যাবো কাকুকে। ওকে। সারা হাউজিং ঝাঁপিয়ে পড়লো। বিশ্বাস করো বন্ধুরা, একা মনে হয়নি গো আমার, একদম একা মনে হয়নি। অ্যাম্বুলেন্স নিয়ে সবাই মিলে আমরা গেলাম হসপিটালে, শিলিগুড়ি হসপিটালে। ওখানে আরএন হালদার দেখানো হলো। ডাক্তার বললেন দেখুন 40 জনের মধ্যে 10 জন বাঁচে, আপনার হাতে 7 দিন টাইম, শিলিগুড়িতে কোনো ট্রিটমেন্ট নেই, কলকাতায় নিয়ে চলে যান। নিয়ে চলে আসলাম বাড়িতে। হাত পা চলে না, শুধু মাথা কাজ করে, বাথরুম পায়খানা সব করিয়ে দিতে হয়, খাইয়ে দিতে হয়। রাজস্থান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থানা মোড়ে, ওখানে গিয়ে টিকিট কাটলাম, টিকিট বুক করলাম, করে আমি, আমার বাবা মা, বিয়াসের বাবা, বিয়া, সবাই মিলে চলে আসলাম কলকাতা। বাপের বাড়ি উঠলাম, ডাইরেক্ট চলে গেলাম। কাকে দেখাবো? তখন আমার মামা নার্ভের পেশেন্ট, ট্রিটমেন্ট করছিল বিবেকানন্দ মাইতি, আমার ডাক্তারের নাম করছি আমি, বিবেকানন্দ মাইতি, পার্ক নার্সিংহোমের নার্ভের ডাক্তার, মল্লিক বাজার নিউরোসায়েন্স, সন্দীপ চ্যাটার্জি যে নার্সিংহোমটা ওখানে, তার পাশে পার্ক নার্সিংহোম। বিবেকানন্দ মাইতিকে দেখানো হলো। আমার বড় মাসি ফোন করে দিল, সব আমার বড় মাসি মেজো মাসি ওরাই করেছে জানো তো। দেখানো হলো পার্ক নার্সিংহোমে। আমি একটা কথা বিবেকানন্দ মাইতিকে জিজ্ঞেস করেছিলাম যে ডাক্তারবাবু বাঁচবে না?
আজকে গল্পটা বলা খুব প্রাসঙ্গিক, ওই জন্য বললাম বাঁচবে না বাঁচবে না। উনি বললেন বাঁচবে না কেন, সুস্থ হয়ে যাবে, কিন্তু সারা জীবন ওষুধ খেতে হবে আর একটু ফিজিওথেরাপি করতে হবে, ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না বলে ওষুধপত্র দিয়ে আরেকটা কথা বললাম যে ডাক্তারবাবু পার্ক নার্সিংহোমে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নেই, আমাদের পক্ষে এত টাকা খরচা করে তো পেশেন্ট রাখা সম্ভব না, বাড়িতে যদি কিছু অ্যারেঞ্জ করা যায় আমাকে বলুন। বললে হ্যাঁ বাড়িতে করতে পারেন, ইঞ্জেকশন লিখে দিল, ফিজিওথেরাপিস্ট সব ওখান থেকেই আসবে। বাড়ি নিয়ে চলে এলাম গাঙ্গুলি বাগানে। আমার বাবা বলল কোনো দরকার নেই, বেস্ট ফিজিওথেরাপিস্ট আমি জোগাড় করে দেবো। বাবার সব প্রচুর চেনাশোনা, আমার বাবার সব ঠিকঠাক করে দিল। 10 দিনে আমার বেরিয়ে গিয়েছিলো 50,000 টাকা। 15 দিন ছিলাম বাপের বাড়ি, বাবা মার কাছে হ্যান্ড ওভার করে দিই। আর আমার শাশুড়ি মা উনি বললেন আমি চলে যাই, তোর মা রুগীর সেবা করবে না আমার করবে, আমি চলে যাই বাড়ি। বললাম চলে যান। বিশ্বাস করে বন্ধুরা, কেউ আসেনি জানো, বিয়াসের বাবার 2 ভাই, বাড়ির লোকজন কেউ আসেনি জানো, কেউ না, নোবডি এলস। মা এখানে এসে মা কাউকে বলেও নি, তারা জানেও নি, কেউ আসেও নি। আমি বাবা মার কাছে আমার হাজব্যান্ডকে দিয়ে, আমার মেয়ের তখন এইচএস উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলে গেলাম শিলিগুড়ি। বাবা মা অক্লান্ত পরিশ্রম করেছে, আমার হাজব্যান্ডকে নিজের হাতে আমার মা পায়খানা বাথরুম পরিষ্কার করা, খাওয়ানো, স্নান করানো সমস্ত আমার বাবা আর মা করেছে। তারপরে সত্যি আমি খুব ঈশ্বরকে ধন্যবাদ আমার এরকম বাবা মা পাওয়ার জন্য, প্রচুর করেছে জানো। এবং সরকারি চাকরি করতো বলেই এটা পসিবল হয়েছে। আমার হাজব্যান্ড 2.5 বছর বসে বসে, ওরা অফিস খুব খুব হেল্প করেছে অফিস থেকে। ওরা কিন্তু 2.5 বছর না, সরি 6 মাস, 6 মাস ওরা আসতো, সাইন করে টাকা স্যালারি দিয়ে যেত, অফিস থেকে আসতো, গাড়ি নিয়ে আসতো, আমার হাজব্যান্ড সাইন করে স্যালারি নিত। যেহেতু সরকারি চাকরি করে বলে এটা সম্ভব হয়েছে। এবং খুব হেল্প করেছে অফিসের লোকজন, প্রচণ্ড এফোর্ট আমার বাবা মার আমার হাজব্যান্ডকে সুস্থ করে তোলার জন্য। 6-7 মাসের মাথায় মোটামুটি বিয়াসের বাবা লাঠি নিয়ে উঠে দাঁড়িয়ে কলকাতা থেকে শিলিগুড়ি যাতায়াত করতে করতো মানুষটা, কারণ মেয়ে তখন উচ্চ মাধ্যমিক দিচ্ছে, ওর কি মন ভালো থাকে, ভালো লাগে। প্লাস এখানে আমাদের বাড়িও আরম্ভ হয়ে গেছিলো, সমস্ত প্রেশারটা ছিল ওর ওপরে। ওখানে আমি স্ট্রাগল করেছি, এখানে বিয়াসের বাবা স্ট্রাগল করেছে, দিনের পর দিন ওই পা নিয়ে গেছে, মেয়ের সঙ্গে থেকেছে। শুক্রবার গেছে, আবার রবিবার রাতে চলে এসছে অফিস, এখানে সোমবার এসে অফিস করেছে, বাবা মার বাড়িতে ছিল। এরমভাবে 2 বছর কেটে গেল। মেয়ে উচ্চ মাধ্যমিকে হ্যাভক ভালো রেজাল্ট করেছে, প্রচণ্ড ভালো রেজাল্ট করেছে, 86.5% পেয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওর যেদিন এইচএস পরীক্ষা শেষ হলো তার পরের দিন প্রেসিডেন্সির পরীক্ষা। আমরা চলে আসলাম প্রেসিডেন্সির পরীক্ষা দেওয়ার জন্য। কোনো সিলেবাস নেই, 5 to 12 সিলেবাস। পরীক্ষা কারা নেবে? জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কমপ্লিট করে বিয়াস পরীক্ষা দিয়েছিল। প্রেসিডেন্সির রেজাল্ট বেরোতে একটু দেরি হবে, তার জন্যে আমরা অনেকটা স্প্যান পেয়েছিলাম। আমরা আবার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে তখন আমরা চলে এসেছিলাম, এখানে এসে আবার বাপের বাড়ি উঠেছিলাম। বাপের বাড়িতে বা আমার সঙ্গেই থাকতাম। তারপরে আমি আবার এ বাড়িতে এসে, যেহেতু এখানে বাড়ি হচ্ছে, এ বাড়িতে থেকে থেকে একা, ওর বাপ বেটি ও বাড়িতে, আমি এ বাড়িতে থেকে এখানের বাড়ির কাজকর্ম সব দেখেছি, মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো এখানের কাজকর্ম, সব দেখতাম। তারপরে আস্তে আস্তে এই বাড়িতে একটু পুজোটাও আমার মনের মতো হয়নি। গৃহপ্রবেশের দিন আমার হাজব্যান্ড অফিস চলে গেল, দেশের বাড়ির ব্রাহ্মণ আসলো, এখানে পুজো করলো, লোক খাওয়ানো নেই, কিছু নেই, কি একটুখানি পোলাও মতো করা হয়েছিল ও বাড়িতে। আমি এই পাড়ার সবাইকে একটু প্রসাদ দিলাম, আমার মাথাও তখন কাজ করছিল না জানো তো, খারাপ লাগে। এ পাড়ায় সত্যি কথা, এ পাড়ার কাউকেই আমাকে সেভাবে গৃহপ্রবেশ করা হয়নি, নেমন্তন্ন করে খাওয়ানো হয়নি। আজ অবধি আমাকে সবাই নেমন্তন্ন করে, আমি করতে পারি না, এটা খুব দুঃখ আমার। হবে, নিশ্চয়ই হবে, অবশ্যই সবাইকে। আর এত ভালোবাসা আমি এই পাড়ায় পেয়েছি না, আমার ইচ্ছা আছে সবাইকে একদিন একটু ডেকে খাওয়ানো। তো যাই হোক, তারপরে এখানে আমরা চলে আসলাম এই নতুন বাড়িতে। বিয়াস, লেডি ব্রেভো, সমস্ত জায়গা, লেডি ব্রেভো, নোম্যান খ্রিস্টান,
বেথুন সবেতে চান্স পেলো রেজাল্ট দিয়ে। আমি বললাম বাবা তো লেডি ব্রেবনে ক্লাস করতে আরম্ভ কর, প্রেসিডেন্সি রেজাল্ট বেরোতে দেরি আছে। লেডি ব্রেবনে 3 মাস ক্লাস করতে করতে প্রেসিডেন্সির নাম বেরোলো, বিয়াস চান্স পেয়ে গেলো, প্রেসিডেন্সিতে বিয়াস ঢুকে গেল। এখানে এসে আমরা প্রচুর স্ট্রাগল করেছি। কী করেছি শোনাবো সেই গল্প, অপেক্ষা করতে হবে তার জন্যে আমার পরের ব্লকে। সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, ভালো রেখো সবাইকে, আর নিজেরাও প্লিজ ভালো থেকো।